রোদন ভরা এ বসন্ত লিখেছেন হুমায়ুন আহমেদ। আজ শুনবেন গল্পটির চতুর্থ পর্ব। তোর সঙ্গে যুক্তিতর্কে যাব না। যুক্তিতর্ক আমি পারি না। আমি ভাইজানকে ঠিক করে ফেলেছি। উনি এখন নর্মাল। তোর দায়িত্ব হচ্ছে ভাবিকে নর্মাল করে বাসায় নিয়ে আসা। ঠিক আছে, আমি নিয়ে আসব। তুমি বসো তো আমার পাশে। সুলতানা বসলেন। মিরু বলল, তোমাকে দিয়ে আমি ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করতে চাই। কি এক্সপেরিমেন্ট? তুমি চোখ বন্ধ করে এই সোফায় কিছুক্ষণ শুয়ে থাকবে। আমি দেখতে চাই তোমার ঘুম আসে কি না। আমি এই সোফাটার নাম দিয়েছি ঘুম সোফা। এখানে মাথা রেখে কিছুক্ষণ শুয়ে থাকলেই ঘুম পায়। তাহলে এক কাজ কর, সোফাটা আমাকে দিয়ে দে। আমি বাসায় নিয়ে যাই। আমার রাতে একেবারেই ঘুম হয় না। এখন থেকে ঘুম সোফায় শুয়ে ঘুমোবো। মিরু বলল, ফুপু, সোফা তো দেয়া যাবে না। সোফা এখানে থাকবে। ঘুমাতে চাইলে তোমাকে আমাদের বাড়ির ছাদে এসে ঘুমোতে হবে। এত কথা বলে লাভ নেই, শুয়ে পড়ো। সুলতানা বাধ্য মেয়ের মতো শুয়ে পড়লেন। মিরু বলল, চোখ বন্ধ করো। সুলতানা চোখ বন্ধ করলেন। মিরু বলল, আমি এখন চলে যাচ্ছি। তুমি চোখ বন্ধ করে থাকো। আমি 15 মিনিট পর এসে তোমার খোঁজ নেব, ঘুম এসেছে কি না। সুলতানা খপ করে মিরুর হাত ধরে বললেন, তুই পাগল হয়েছিস? আমি একা একা ছাদে বসে থাকবো? ভয়েই মরে যাব। তুই যা করতে বলবি আমি করব, কিন্তু তোকে আমার পাশে বসে থাকতে হবে। আমি এই লোহার সোফায় মাথা রেখে ঘুমোতে পারবো না। তোর কোলে মাথা রেখে ঘুমাবো। তুই আমার চুলে হাত বুলিয়ে দে। সুলতানা মিরুর কোলে মাথা রাখলেন। মিরু ফুপুর চুলে হাত বোলাতে লাগলো। সুলতানা ঘুম ঘুম গলায় বললেন, নাসের তোর খুব প্রশংসা করছিল। তার ধারণা তুই হচ্ছিস তার দেখা 5জন শ্রেষ্ঠ মানুষদের একজন। বাকি 4জনকে? বাকি 4জনকে আমি জিজ্ঞাসা করিনি। বাকি 4জনকে দিয়ে আমাদের দরকার নেই। 5জনের মধ্যে তুই আছিস, এটাই বড় কথা। মিরু বলল, নাসের সাহেব আমার বিষয়ে সব গল্প কি করেছেন? আমি যে তাকে নিয়ে বারসাত নামের এক লোককে খুঁজছিলাম সেই গল্প বলেছেন? না তো। বারসাতটাকে? ওই যে ছবি আঁকনেওয়ালা? হ্যাঁ। প্রাইভেট টিউশনি করে জীবন চালায়? হ্যাঁ। এইসব পরজীবী প্যারাসাইট টাইপ মানুষের নাম মনেও করবি না। এই শ্রেণীর মানুষ গল্প করার জন্য বা সঙ্গে নিয়ে ঘোরার জন্য খুব ভালো। স্বামী হিসেবে এরা ভয়ঙ্কর খারাপ। কেন খারাপ? এরা অপদার্থ, এই জন্য খারাপ। তোমার কথা জড়িয়ে যাচ্ছে ফুপু। তোমার কি ঘুম পাচ্ছে? হ্যাঁ। শাড়িটা আমার মুখের উপর দিয়ে দে, আমি কিছুক্ষণ ঘুমাবো। মিরু ফুপুর মাথার ওপর শাড়ি দিয়ে দিল। সুলতানা জড়ানো গলায় বললেন, তুই কি নাসিরকে বিয়ে করবি? হ্যাঁ বলার দরকার নেই। চুপ করে থাকলেই বুঝবো তোর অমত নেই। ফুপু ঘুমাও। তাহলে তোর মত আছে, আলহামদুলিল্লাহ। মিরু বলল, তুমি বলেছিলে চুপ করে থাকলেই বুঝবে আমার মত আছে। আমি কিন্তু চুপ করে থাকিনি, আমি কথা বলেছি। আমি বলেছি ফুপু ঘুমাও। সুলতানা বললেন, তোর মত থাকুক বা না থাকুক, নাসিরের সঙ্গেই তোর বিয়ে হবে। আমি ইস্তেখারা করে এই জিনিস পেয়েছি। কি করে এই জিনিস পেয়েছো? ইস্তেখারা দোয়া কালাম পড়ে স্বপ্নে ভবিষ্যৎ জানার একটা পদ্ধতি। কি দেখেছিলে স্বপ্নে? স্বপ্নে দেখেছি তোরা 2জন এক থালায় ভাত খাচ্ছিস। চীনা মাটির বড় একটা থালা। এক থালায় ভাত খাওয়া স্বপ্নে দেখলে কি বিয়ে হয়? ইস্তেখারার স্বপ্নগুলি আসে প্রতীকের মতো। প্রতীক ব্যাখ্যা করতে হয়। আমার ব্যাখ্যায় এইটাই আসে। তোর ব্যাখ্যা কি? আমার ব্যাখ্যা হলো, তুমি মনে প্রাণে চাচ্ছ নাসির সাহেবের সঙ্গে আমার বিয়ে হোক। চাচ্ছ বলেই এই জিনিস স্বপ্নে দেখেছ। উইশফুল থিঙ্কিং থেকে উইশফুল ড্রিমিং। ফুপু, তুমি কি ঘুমিয়ে পড়েছ? সুলতানা জবাব দিলেন না। তিনি আসলেই ঘুমিয়ে পড়েছেন। মিরু ভেবেছিল সন্ধ্যার দিকে সে নিজে বড় মামার বাসায় যাবে, মাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসবে। তিনি আসতে চাইবেন না, রাগে অভিমানে দুঃখে কান্নাকাটি করবেন। যে কোনো একদিন 38টা ঘুমের ওষুধ খাবেন, এটা বলবেন এবং হ্যান্ডব্যাগ খুলে ঘুমের ওষুধ দেখাবেন। সবশেষে একটা শর্তে আসতে রাজি হলেন। স্বামীর সঙ্গে আর কোনো সম্পর্ক নাই, এটা সবাইকে স্বীকার করতে হবে। তিনি অন্য ঘরে আলাদা বিছানায় ঘুমাবেন। বাড়িতে স্বামী স্ত্রীর যত যুগল ছবি আছে সব নামিয়ে ফেলতে হবে। মিরু আগেও কয়েকবার তার মাকে এনেছে, এবারও আনা যাবে, কোনো সমস্যা হবে না। বোকা মানুষদের পরিচালনা করা খুব সহজ। মাকে আনার জন্য মিরুকে কোথাও যেতে হলো না। জাহেদা দুপুরবেলা নিজেই এসে গেলেন। যথারীতি রান্নাঘরে ঢুকে গেলেন। এক ফাঁকে আফজাল সাহেবের ঘরে গিয়ে বললেন, তোমাকে পেঁপে কেটে দেব? আফজাল সাহেব বললেন, দাও। আরেকটা কাজ করো, পায়ের তলা চুলকাচ্ছে, সরিষার তেল গরম করে মালিশ করে দাও। জাহেদা বললেন, রূপচাঁদা মাছের শুটকি রান্না করছি, তরকারিটা চড়িয়ে দিয়ে আসি। আফজাল সাহেব দরাজ গলায় বললেন, এসো, কোনো অসুবিধা নাই। চ্যাপা শুটকি খেতে ইচ্ছা হচ্ছে। চ্যাপা ভর্তা করো, খেয়ে দেখি। হার্টের অসুখে ঝাল খেলে সমস্যা নেই তো?
সমস্যা থাকলে থাকবে, তাই বলে সব খাওয়া দাওয়া ছেড়ে দেবো নাকি? তাদের দেখে কে বলবে আজ সকালেই দুজনের ভয়াবহ ঝগড়া হয়েছে? আফজাল সাহেব কঠিন গলায় স্ত্রীকে বললেন, তোমার সঙ্গে রাস্তা নেড়িকুত্তির কোনো ডিফারেন্স নেই। নেড়িকুত্তি কাপড় পরে না, তুমি শাড়ি পরো, ডিফারেন্স বলতে এইটুকুই। মিরু পর্দার আড়াল থেকে দেখল তার মা প্রবল বেগে বাবার পায়ে তেল মালিশ করে দিচ্ছেন। মিরুর ইচ্ছা করল মাকে কিছু কঠিন কথা শোনায়। শোনানো গেল না, কারণ সে প্রতিজ্ঞা করেছে বাবার ঘরে ঢুকবে না। প্রতিজ্ঞা করা হয় প্রতিজ্ঞা ভাঙার জন্য। মিরুর প্রতিজ্ঞা ভাঙতে ইচ্ছা করে না। বাড়ি খালি, ইসমাইল হোসেন সাহেবের সঙ্গে ঝামেলা পাকিয়ে একটাই লাভ হয়েছে, আত্মীয় স্বজনরা আপাতত এ বাড়িতে কেউ নেই। তবে পুরোপুরি চলেও নিশ্চয়ই যায়নি, দৃষ্টিসীমার বাইরে আছে। আবারও উদয় হবে, বিশেষ করে ইসমাইল সাহেব। ইনি টাকা পয়সা না নিয়ে গ্রামে ফিরবেন তা কখনো হবে না। খোয়াজ খিজিরের এমন একটা গল্প তিনি নিশ্চয়ই অকারণে তৈরি করেননি। দুপুরের পর থেকে মিরুর শ্বাসকষ্ট শুরু হলো, অথচ শ্বাসকষ্ট শুরু হবার মতো কোনো ঘটনা ঘটেনি। ঝগড়াঝাটি যা হবার সকালবেলা হয়েছে। সকালের কথা তার মনেও নেই। তাহলে শ্বাসকষ্টটা হচ্ছে কেন? আবহাওয়ার পরিবর্তনের জন্য? আকাশ মেঘলা করেছে। বর্ষাকালে এরকম মেঘলা আকাশ দিনের মধ্যে কয়েকবার হয়। তার জন্য শ্বাসকষ্ট শুরু হবার কথা না। মিরু ইনহেলারটা হাতে নিয়ে তার নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। খাটে আধশোয়া হয়ে বসে শ্বাসকষ্ট সামাল দিতে চেষ্টা করল। আজ সে ইনহেলার নেবে না। ইনহেলার নিয়ে অভ্যাস হয়ে যাচ্ছে। শেষে অবস্থা এরকম হবে যে একটু পরপর হা করে মুখে ইনহেলার পাফ করতে হবে। দৃশ্যটা কুৎসিত। মিরু কোনো কুৎসিত দৃশ্যের অংশ হতে চায় না। টেলিফোন বাজছে। টেলিফোনটা মিরুর হাতের পাশে। সে যেখানে বসে আছে সেখান থেকে না নড়েও টেলিফোন ধরতে পারে। টেলিফোন ধরবে কি ধরবে না তা সে বুঝতে পারছে না। মিরু লক্ষ্য করেছে শ্বাসকষ্টের সময় টেলিফোন ধরলে মাঝে মাঝে শ্বাসকষ্টটা কমে যায়। অবশ্য টেলিফোনে যদি ইন্টারেস্টিং কোনো কথাবার্তা হয় তবেই। মিরুর মনে হচ্ছে নীলুফার নামের মহিলা টেলিফোন করেছে। যে মহিলার ছেলের নাম টুকটুকি। ছেলেদের নাম টুকটুকি হয় সে আগে কখনো শোনেনি। মহিলা কি তার টেলিফোন নাম্বার দেবার জন্য আবার টেলিফোন করেছেন? তিনি এখন কি বলবেন? সরি, লাইন কেটে গিয়েছিল, টেলিফোন নাম্বারটা লিখে নাও। মিরু বলবে, লাইন কেটে গিয়েছিল নাকি আপনি রাগ করে টেলিফোন রেখে দিয়েছিলেন? ভদ্রমহিলা বলবেন, ও আল্লাহ, রাগ করব কেন শুধু শুধু? তুমি কি রাগ করার মতো কিছু করেছো? টেলিফোন বেজেই যাচ্ছে। মিরু টেলিফোন রিসিভার কানে ধরল। ক্লান্ত গলায় বলল, হ্যালো। মিরুকে অবাক করে দিয়ে ওপাশ থেকে স্পষ্ট এবং সুন্দর স্বর শোনা গেল। আপনি আমাকে মনে রেখেছেন কি না বুঝতে পারছি না। ভয়ে ভয়ে টেলিফোন করেছি। আমার নাম নাসের। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, কিন্তু আপনার তো মনে হয় শরীর খারাপ। কেন মনে হলো আমার শরীর খারাপ? গলার স্বর শুনে মনে হলো। শ্বাস টানছেন বলে মনে হচ্ছে। আপনার কি অ্যাজমা আছে? হ্যাঁ, অ্যাজমা আছে। আপনি টেলিফোনে আমার গলা শুনেই বুঝে ফেলেছেন আমার অ্যাজমা আছে, নাকি ছোট ফুপু আপনাকে বলেছে? আপনার ছোট ফুপু আমাকে কিছু বলেননি। আপনার ছোট ফুপু আপনার সঙ্গে আমার বিয়ে দিতে চাচ্ছেন। তিনি আগ বাড়িয়ে আপনার দোষ ত্রুটি আমাকে বলবেন না। অ্যাজমা আমার দোষের মধ্যে পড়েছে? অবশ্যই। বিয়ের কোণে এবং কোরবানির পশু এক শ্রেণীতে পড়ে। কোরবানির পশু দেখে শুনে কিনতে হয়, অ্যারেঞ্জ ম্যারেজেও মেয়ে দেখে শুনে যাচাই করে নিতে হয়। ছেলেদের যাচাই করতে হয় না? না, সোনার চামচ বাঁকা হলেও সোনার চামচ। আপনি সোনার চামচ? নাসের জবাব দিচ্ছে না, তাকিয়ে আছে। মিরুর কপালের চামড়া কুঁচকে এসেছে। সে এখন বড় বড় করে শ্বাস নিচ্ছে। নাসের শব্দ করে হেসে ফেলল। মিরু বলল, আপনি হাসছেন কেন? আমার কথার জবাব দিন। আপনার ধারণা আপনি সোনার চামচ? আমি সোনার চামচ নাকি অ্যালুমিনিয়ামের চামচ সেই জবাব দিচ্ছি, তবে তার আগে আপনি বলুন তো আপনার শ্বাসকষ্টটা পুরোপুরি চলে গেছে না? মিরু কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, হ্যাঁ চলে গেছে। নাসের বলল, যখন কারো হেঁচকি ওঠে তখন যদি তাকে হকচকিয়ে দেওয়া যায় তাহলে হেঁচকি চলে যায়। শ্বাসকষ্টের বেলাতেও একই ব্যাপার। নিজেকে সোনার চামচ বলে আপনাকে হকচকিয়ে দিয়ে শ্বাসকষ্ট দূর করে দিয়েছি। আপনি ইচ্ছা করলে আমাকে ছোট্ট করে একটা থ্যাঙ্কস দিতে পারেন। মিরু বলল, থ্যাঙ্কস দেবার আগে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি আমাকে কেন টেলিফোন করেছেন? গল্প করার জন্য? হ্যাঁ। শুধু গল্পই নাকি উদ্দেশ্যমূলক গল্প? উদ্দেশ্যমূলক গল্প। উদ্দেশ্য ব্যাখ্যা করবেন? হ্যাঁ, করব। আমি চাচ্ছি আপনার কাছাকাছি যেতে। কথাবার্তা বলা ছাড়া সেটা সম্ভব না। যে কোনো দুপ্রান্তের, যে কোনো দুজন শুধুমাত্র কথা বলেই কাছাকাছি আসে। আমার কাছাকাছি আসতে চাচ্ছেন কেন? আপনার সুলতানা ফুপুর স্বপ্ন পূরণের জন্য। আমি ব্যবসায়ী মানুষ তো, আমার চট করে কাউকে পছন্দ হয় না।
কারোর সঙ্গে পরিচয় হলে আমি নানাভাবে তাকে যাচাই করার চেষ্টা করি, হিসাব নিকাশ করতে থাকি। একসময় বলি নো, চলবে না। আপনার ক্ষেত্রে সেটা হয়নি। আমি আপনাকে যতই দেখছি ততই ভালো লাগছে। আপনি কিন্তু আমাকে একবারই দেখেছেন। ও আচ্ছা, তাই তো। তাহলে আমার কেন মনে হচ্ছে রোজই আপনার সঙ্গে আমার একবার করে দেখা হয়? মীরু শান্ত গলায় বলল, আমার ধারণা আপনি একটা ব্যাপার পুরোপুরি ভুলে গেছেন। বার্সাত নামে একজন মানুষের কথা আপনাকে বলেছিলাম। আপনাকে সঙ্গে নিয়ে তার মেসেও গিয়েছিলাম। নাসের বলল, ওনার কথা ভুলিনি। ওনার কথা মাথায় রেখেই আপনাকে টেলিফোন করেছি। তাই বুঝি? আপনার তাই বুঝি বলাটায় এক ধরনের ব্যঙ্গ আছে। আমি কিন্তু সত্যি সত্যি বার্সাত সাহেবের কথা মাথায় রেখেই আপনাকে টেলিফোন করেছি। তাই উনি ঢাকায় ফিরেছেন এই খবরটা আপনাকে জানানোও আমার একটা উদ্দেশ্য ছিল। মীরু থমকে গেল। নাসের নামের মানুষটার কাণ্ডকারখানা এখন সে ঠিক বুঝতে পারছে না। এখন তার মনে হচ্ছে নাসের তাকে টেলিফোন করেছে বার্সাতের খবর দেওয়ার জন্য। এতক্ষণ যেসব কাব্যময় কথা বলল তার সবই খেলা। ইংরেজিতে এই খেলার একটা নামও আছে, ওয়ার্ড গেম। বার্সাত কবে ফিরেছে সেটা কি জানেন? হ্যাঁ জানি, আজ সকালে ফিরেছেন 9:30টায়। এত ডিটেইলে কিভাবে জানেন? আপনি কি স্পাই লাগিয়ে রেখেছিলেন? হ্যাঁ, অফিসের একজনকে দায়িত্ব দিয়েছিলাম, সে যেন মেসের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ রাখে। কেন? কেনর জবাব এখন দেব না, পরে দেব। পরে কখন? আপনার যেদিন বিয়ে হবে সেদিন দেব। মীরু বলল, কিছু মনে করবেন না, আপনার সঙ্গে কথা বলতে এখন আমার ভালো লাগছে না, আমি টেলিফোন রেখে দেব। আপনার শ্বাসকষ্টটা কি ফিরে এসেছে? হ্যাঁ, ফিরে এসেছে। বুঝতে পারছি আমি হঠাৎ করে আপনার মেজাজ খারাপ করে দিয়েছি। আমি চাচ্ছি না আপনি আমার উপর বিরক্ত হন। আপনি বলুন কি করলে আপনার বিরক্তি কমবে, আমি তাই করব। স্পাই কেন লাগিয়ে রেখেছিলাম সেটা বলবো? মীরু টেলিফোন নামিয়ে রাখল। আকাশ কালো হয়ে আছে, যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে বৃষ্টি নামবে। বৃষ্টি নামার আগেই তাকে বাসাতের মেসে উপস্থিত হতে হবে। সামান্য বৃষ্টিতেই বাসাতের মেসের সামনে পানি জমে যায়। মেসে ঢুকতে হলে নোংরা পানিতে পা ডুবিয়ে রাখতে হয়, ঘেন্নার ব্যাপার। সে এখন সুন্দর একটা শাড়ি পরবে, নতুন স্যান্ডেল পরবে, নোংরা পানিতে পা ডোবাতে পারবে না। খুব সাবধানে কে যেন দরজা খুলছে। ভৌতিক ছবিতে দরজা যেভাবে খোলা হয় অবিকল সেইভাবে, প্রায় নিঃশব্দে। মীরু দরজার দিকে তাকিয়ে দেখে তার মা। কিছু একটা ঘটেছে। মার বয়স মনে হচ্ছে 10 বছর কমে গেছে, তার চেহারা এবং তাকানোর ভঙ্গিতে খুকি খুকি ভাব। মীরু, ঘুমোচ্ছিস? না। বিরাট একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? আন্দাজ কর তো, কী ঘটনা? আন্দাজ খেলা এখন খেলতে পারবো না মা, কী ঘটেছে বলতে চাইলে বলো, বলতে না চাইলে চলে যাও। জাহেদা ফিসফিস করে বললেন, তোর বাবা রুনিকে ক্ষমা করে দিয়েছে। আমাকে একটু আগে বলেছে রুনিকে বাড়ি ফিরতে বলো। বিরাট ঘটনা না? হ্যাঁ, কিন্তু তুমি ফিসফিস করছো কেন? ফিসফিস করার মতো ঘটনা তো এটা না। জাহেদা মেয়ের পাশে বসলেন, গলার স্বর আরও নামিয়ে ফেলে বললেন, দুপুরে ভাত খাবার পর তোর বাবা বলল, আমাকে কাঁচা সুপারি দিয়ে একটা পান দাও তো। কাঁচা সুপারি হার্টের জন্য ভালো। ঘরে কাঁচা সুপারি ছিল, আমি দিলাম পান বানিয়ে। পান খেতে খেতে হঠাৎ বলল, আমি এতদিন হাসপাতালে ছিলাম, তোমার বড় মেয়ে কি আমাকে দেখতে গেছে? আমি বললাম না। তোর বাবা বলল, দেখতে আসেনি কেন? আমি বললাম ভয়ে আসেনি, তাকে দেখে তোমার যদি প্রেশার উঠে যায়। এই সময় প্রেশার খুবই ক্ষতিকর। তখন তোর বাবা বলল, ওকে আসতে বলো, বিছানা বালিশ নিয়ে যেন চলে আসে। অদ্ভুত না? মীরু জবাব দিল না, হাই তুলল। জাহেদা বললেন, মীরু আমাকে একটা সাজেশান দে, আমি নিজে গিয়ে নিয়ে আসবো নাকি টেলিফোনে চলে আসতে বলবো? যেটা তুমি ভালো মনে করো সেটাই করো। আমার কি যে ভালো লাগছে। তোর শরীর খারাপ নাকি রে মীরু? চোখ মুখ কেমন শুকনা? শরীর খারাপ না, জাহেদা আনন্দময় গলায় বললেন। রুনির বাড়ি ফেরার পেছনে তোর সুলতানা ফুপুর একটা ভূমিকা আছে। সুলতানার কাছে তোর বাবা শুনলেন যে তুই নাসিরকে বিয়ের ব্যাপারে মত দিয়েছিস। এটা শুনেই তোর বাবার মন ভালো হয়ে গেল। তোর বাবা ঠিক করেছে তোর বিয়ে হবে দেশের বাড়িতে। ঢাকা থেকে বরযাত্রীকে গ্রামে যেতে হবে। তোর বাবা রেল স্টেশনে হাতি রাখবে, হাতিতে চড়ে বরযাত্রী যাবে। বিয়ে উপলক্ষে মেমানি হবে। মেমানি বুঝিস? মেমানি হলো গণ খাওয়া। একটা গ্রামের সব মানুষকে যদি দাওয়াত করে খাওয়ানো হয় তখন তাকে বলা হবে মেমানি। মীরু মার দিকে তাকিয়ে আছে। মা কি বলছেন তা এখন আর তার মাথায় ঢুকছে না। সে জানালা খুলল। আকাশ মেঘে মেঘে কালো হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। জাহেদা বললেন, হাতি দিয়ে বরযাত্রী নেওয়ার আইডিয়াটা তোর কাছে কেমন লাগছে? হাস্যকর লাগছে। হাস্যকর কেন লাগবে? আমার তো মনে হয় সবাই পছন্দ করবে। বরযাত্রীদের কেউ কেউ হাতি থেকে পিছলে পড়ে ব্যথা পেতে পারে মা। জাহেদা বিরক্ত গলায় বললেন,
অদ্ভুত সব চিন্তা শুধু তোর মাথাতেই আসে। হাতি থেকে পিছলে পড়বে কেন? মীরু বলল, পিছলে পড়বে কারণ হাতিতে চড়ে কারোর অভ্যাস নেই। নতুন ধরনের কিছু করতে চাইলে করো, তবে এমন কিছু করো যাতে রিস্ক নেই। যেমন বরযাত্রীদের ঠেলাগাড়িতে করে নেয়ার ব্যবস্থা করো। মীরু, চুপ কর। মীরু হাই তুলতে তুলতে বলল, মা শোনো, আমি যদি আমার নিজের পছন্দের কাউকে বিয়ে করি তাহলে বাবা কি করবে? হাতি দিয়ে লাথি দেওয়াবে? জাহেদা হেসে ফেললেন। মীরু মাঝে মাঝে এমন করে কথা বলে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। চোখের পাতা কেউ নামিয়ে নিচ্ছে না। এটা যেন একটা খেলা। চোখের পাতা যে আগে নামিয়ে নেবে সে হেরে যাবে। পরাজিত হলো বার্সাত। সে চোখ নামিয়ে কোমল গলায় বলল, কেমন আছো ওই? ওই মানে? ঐন্দ্রিলাকে সংক্ষেপ করে ওই বললাম। মীরু বলল, তোমার কি হয়েছে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এইডসের রোগী, সপ্তাহখানেকের মধ্যে মারা যাবে। এতদিন কোথায় ছিলে? বার্সাত বলল, বাহ, তুমি তো অবিকল বনলতা সেনের মতো প্রশ্ন করলে। এতদিন কোথায় ছিলেন? এতদিন আমি ছিলাম বিম্বিসার অশোকের ধূসর জগতে। মীরু বিরক্ত গলায় বলল, ধোয়াটেভাবে কথা বলা বন্ধ করো। সরাসরি কথা বলো, তুমি কোথায় ছিলে? বার্সাত সিগারেট ধরাতে ধরাতে বলল, সিকোয়েন্স বাই সিকোয়েন্স বলি। সিকোয়েন্স 1, কাজের অফিস থেকে আমি চলে গেলাম মামার বাগান বাড়িতে। বাগান বাড়িটা কালিয়াকৈরে। বাগান বাড়ির নাম পদ্ম। সিকোয়েন্স 2, বাগান বাড়িতে পা দিয়েই আমি জ্বরে পড়লাম, যাকে বলে উল্টা জ্বর। উল্টা জ্বর মানে? যে জ্বরে পৃথিবী উল্টা হয়ে যায় সেই জ্বরকে বলে উল্টা জ্বর। আমার পৃথিবী গেল উল্টা হয়ে। তোমার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কবিতাগুলি পর্যন্ত আমার মাথায় উল্টা করে আসতে শুরু করছিল। বলা যেতে পারে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। মীরু বলল, মৃত্যুর মুখ থেকে পুরোপুরি ফিরে এসেছ এমন বলা ঠিক হবে না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখনও মৃত্যুর মুখে বাস করছো। আমরা সবাই তাই করছি মীরু। আমরা সবাই মৃত্যুর মুখে বাস করছি। ফিলোসফি কপচাবে না। বার্সাত হাসতে হাসতে বলল, ফিলোসফি তো কপচাতেই হবে। মীরু, তুমি ভুলে গেছো আমি ফিলোসফির ছাত্র, খুবই খারাপ ছাত্র। তাতে কি, বিষয় তো ফিলোসফি। তোমার স্বাস্থ্য যে কতটা খারাপ হয়েছে তা কি তুমি জানো? তোমাকে টুথপিকের মতো দেখাচ্ছে। শরীর কি এখন ঠিক হয়েছে? হ্যাঁ। আমার তো মনে হয় না তোমার শরীর ঠিক হয়েছে। তুমি সিগারেট ধরিয়ে দুটো টান দিয়ে সিগারেট ফেলে দিলে। শরীর ঠিক থাকলে তুমি ফেলে দিতে না। তুমি নিঃশ্বাস নিচ্ছ হা করে। একমাত্র মাছেরাই ডাঙায় এইভাবে নিঃশ্বাস নেয়। তুমি তো মাছ না। বার্সাত হাসল। মীরু বলল, তোমার হাসিও বদলে গেছে। হাসির মধ্যেও অসুস্থ ভাব চলে এসেছে। হাসিতে কোনো প্রাণ নেই। বার্সাত বলল, চা খাবে? মীরু বলল, হ্যাঁ খাবো। বার্সাত বলল, আমার চৌকির নিচে কেরোসিনের চুলা আছে, চিনি, চা পাতা সবই আছে, শুধু দুধ নেই। 2 কাপ লিকার চা বানাও। লিকার চায়ে নাকি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট ঢুকিয়ে দেখি কিছু করা যায় কি না। মীরু চা বানাতে বসল। বার্সাত দেয়ালে হেলান দিয়ে চৌকিতে পা ছড়িয়ে বসেছে। সে কৌতূহলী চোখে মীরুর চা বানানো দেখছে। মীরু বলল, ওই দিন আমি কেন যথাসময়ে উপস্থিত হইনি তা কি তুমি জানতে চাও না? না। জানতে চাও না কেন? বার্সাত শান্ত গলায় বলল, জানতে ইচ্ছা করছে না। ইচ্ছা করছে না কেন? ইচ্ছা করছে না কারণ আমি জানি তুমি কেন আসোনি। এটা শোনার পর আমার মন খারাপ হয়ে যাবে। এমনিতেই শরীর খারাপ, তার সঙ্গে মন খারাপ যুক্ত হলে আর দেখতে হবে না। মীরু বলল, তোমার ধারণা আমি কী জন্য আসিনি? তুমি আসোনি কারণ শেষ মুহূর্তে তোমার মনে হয়েছে কাজটা ঠিক হচ্ছে না। বিয়ে কোনো ছেলে খেলা ব্যাপার না। হুট করে বার্সাত আলীকে বিয়ে করা যাবে না। বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে তুলবে যে লোক এটা জানে না, তাকে বিয়ে করা শাস্তিযোগ্য অপরাধ। মীরু চা বানানো হয়ে গেছে। সে 1 কাপ চা বার্সাতকে দিয়ে নিজে 1 কাপ নিয়ে খাটের ওপর আরাম করে বসতে বসতে বলল, এরকম কিছু যদি আমার মনে আসতো তাহলে তোমাকে জানাতাম, না জানিয়ে ডুব দিতাম না। আমার স্বভাবের মধ্যে ডুব দেওয়া ব্যাপারটা নেই। বার্সাত চায়ে চুমুক দিয়ে বলল, এটা ঠিক, তুমি ডুবুরি কন্যা না, তুমি ভাসন্ত কন্যা। মীরু বলল, আমি ওই দিন সময় মতো আসিনি কারণ বাবা অসুস্থ ছিলেন। তার হার্ট অ্যাটাক হয়েছিল। তাকে নিয়ে হাসপাতালে ছিলাম। তবে আমি বিকেল 5:30টায় কাজী অফিসে গিয়েছিলাম। সেখান থেকে তোমার মেসে গিয়েছিলাম। সত্যি? হ্যাঁ সত্যি। তুমি খুব ভালো করেই জানো এটা সত্যি। আমি তোমার সঙ্গে প্রতিজ্ঞা করেছিলাম কখনো তোমার সঙ্গে মিথ্যা কথা বলবো না। সবসময় সত্যি কথা বললে জীবন হয়ে যাবে ডিস্টিলড ওয়াটারের মতো। সিদ্ধ করা পানি, টেস্টলেস। হোক টেস্টলেস, প্রতিজ্ঞা যখন করেছি প্রতিজ্ঞা রাখবো। বার্সাত গম্ভীর গলায় বলল, প্রতিজ্ঞাবতী নাম আজ আমি তোমাকে দিলাম। মীরু উঠে দাঁড়ালো। বার্সাত বলল, তুমি চলে যাচ্ছ নাকি? মীরু বলল, হ্যাঁ যাচ্ছি।
বিশেষ কিছু বলতে চাইলে 5 মিনিটের জন্য বসতে পারি। বিশেষ কিছু বলার আছে? আছে। বলো, আমি বসলাম। বারসাত বলল, আগামীকাল তোমার সময় হবে? বেশিক্ষণ লাগবে না, এই ধরো আধ ঘন্টা, বেশি হলে 45 মিনিট। না, আগামীকাল সময় হবে না, সারাদিন আমি গাজীপুরে থাকবো, শালবনে ইউনিভার্সিটি পিকনিক। আমার ধারণা ছিল তুমি ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়ে গেছো। ধারণা ঠিকই আছে, পাশ করে বের হবার পরেও ল্যাজ আটকে আছে। পিকনিক যাবার দাওয়াত পেয়েছি, 300 টাকা চাঁদা দিয়েছি। চাঁদার টাকা তোলার জন্য হলেও পিকনিকে যেতে হবে। 45 মিনিট সময় তোমার কি জন্য দরকার? কাজী অফিসের ঝামেলাটা সেরে ফেলার জন্য দরকার। মিরু বলল, 45 মিনিট সময় এখন দিতে পারি। এখন? হ্যাঁ এখন। আমি যতদূর জানি কাজী অফিসে 9টা 5টা অফিস টাইম বলে কিছু নেই। রাতেও সেখানে বিয়ে হয়। বারসাত বিস্ময় মাখা গলায় বলল, এখন যাবে? মিরু বলল, হ্যাঁ যাব। বিয়ে রেজিস্ট্রেশনের জন্য ফি লাগে, সেই টাকা কি আছে? বারসাত কিছু বলল না, অবাক চোখে তাকিয়ে রইল, যেন তার মধ্যে ঘোর লেগে গেছে, মাথায় কিছু ঢুকছে না। মিরু বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি হঠাৎ গভীর সমুদ্রে পড়েছ। কোনো সমস্যা? বারসাত বিড়বিড় করে বলল, বিয়ের দিন পরবো বলে যে পাঞ্জাবি ঠিক করে রেখেছিলাম সেই পাঞ্জাবি কালিয়া করে ফেলে এসেছি। এটাই হলো সমস্যা, গভীর সমুদ্রে পড়ার মতোই সমস্যা। নতুন পাঞ্জাবি পরাটা কি খুবই ইম্পর্ট্যান্ট? হ্যাঁ ইম্পর্ট্যান্ট। আমি গরিব মানুষ, তারপরেও 1800 টাকা খরচ করে পাঞ্জাবিটা কিনেছিলাম। বিয়েতে পরবো বলে কিনেছিলাম। বিয়ে তো আমি 3-4 বার করবো না, একবারই করব। তুমি হাসছো কেন? তুমি সত্যি সত্যি পাঞ্জাবির শোকে কাতর হয়ে পড়েছ, এটা দেখে হাসছি। আচ্ছা দেখো তো আমার শাড়িটা কেমন, সুন্দর না? সাদার ওপর লাল সবুজের খেলা। শাড়িটা কি চিনতে পারছো? পারছি। এটাই তো তোমার বিয়ের শাড়ি। হ্যাঁ। তার মানে কি দাঁড়ায়, তুমি কি ইচ্ছা করে আজই শাড়ি পরে এসেছো? তুমি জানতে আজই কাজী অফিসে যাওয়া হবে? হ্যাঁ। দুজন আবারও দুজনের দিকে তাকিয়ে আছে। শুরু হয়েছে তাকিয়ে থাকার খেলা। কেউ আগে চোখ নামাবে না, যে নামাবে সে হেরে যাবে। তাকিয়ে থাকা খেলায় কথাও বলা যায় না, যে আগে কথা বলবে সে হেরে যাবে। প্রথম হার মানল বারসাত। সে চোখ নামিয়ে নিল এবং কথাও বলল, প্রায় ফিসফিস করে বলল, মিরু, তোমাকে নিয়ে আমার মাথার মধ্যে একটা কবিতা তৈরি হয়েছে। কি কবিতা? কবিতাও ঠিক না, ছড়া, হালকা টাইপ। শুনলে তুমি হয়তো বা রাগ করবে। রাগ করব না, শুনি। ওই, ও আমার সই, তুমি গেলা কই, ওই ওই ওই, চিকা চিকা ভুম ভুম ভুম। মিরু গম্ভীর গলায় বলল, চিকা চিকা ভুম ভুম মানে কি? বারসাত বলল, কোনো মানে নেই, ওই লাইনটা ফুর্তির। বারসাত হাত পা নেড়ে খুবই মজা করে কবিতা আবৃত্তি করছে। মিরু হাসছে, হাসির বেগ ক্রমেই বাড়ছে। সে কিছুক্ষণ হাসি আটকানোর চেষ্টা করল, শেষে চেষ্টা বাদ দিল। ম্যাচের 2-1 বর্ডার উকি দিয়ে দেখছে। দেখুক, মিরু যদি এখন হাসতে হাসতে বারসাতের গায়ের ওপর পড়ে যায় তাহলেও কিছু যায় আসে না, কারণ কিছু সময়ের মধ্যেই তারা বিয়ে করবে। একজন স্ত্রী স্বামীর কথা শুনে হাসতে হাসতে গড়িয়ে পড়বে স্বামীর উপরেই পড়বে, এতে লজ্জার কিছু নেই। মিরু বলল, দেরি করছো কেন, চলো যাই। বারসাত বলল, 2 দিন পরে যাওয়া যাক, আজ বাদ থাক। মিরু বলল, আজ বাদ থাকবে কেন? বারসাত বলল, তুমি যেমন আগে ঠিক করে রাখা বিয়ের শাড়ি পরে বিয়ে করবে, আমিও তাই করব। আমার ঠিক করে রাখা পাঞ্জাবিটা পরব। মিরু বলল, পাঞ্জাবিটাই কি একমাত্র কারণ? আমার ধারণা পাঞ্জাবি ছাড়াও অন্য কোনো কারণ আছে। বারসাত বলল, তোমার ধারণা ঠিক, পাঞ্জাবি ছাড়া আরও একটা কারণ আছে, সেই কারণটা তোমাকে বলবো না। বলবে না কেন? যদি বলি তাহলে দেখা যাবে তুমি মত পাল্টে ফেলেছ। আমাকে বিয়ে করার ব্যাপারে তোমার আগ্রহ কমে গেছে, কারণটা বলো, আমি শুনবো। না, বলবো না। মিরু কঠিন গলায় বলল, অবশ্যই বলবে, তুমি প্রতিজ্ঞা করেছিলে আমার কাছে কিছু গোপন করবে না। বারসাত বলল, আমরা প্রতিজ্ঞা করেছিলাম বিয়ের পর কেউ কারোর কাছে কিছু গোপন করব না। আমাদের এখনো বিয়ে হয়নি। আচ্ছা আচ্ছা, এত মন খারাপ করতে হবে না, বলছি। বিয়ের রেজিস্ট্রেশনের টাকাটা আমার সঙ্গে নেই, টাকাটা খরচ করে ফেলেছি। ডাক্তার ফাক্তার, ওষুধপত্র, এই টেস্ট সেই টেস্ট। এই সামান্য কথাটা বলতে অস্বস্তি বোধ করছিলে কেন? বারসাত বলল, একটা ছেলে বিয়ে করতে যাচ্ছে, তার হাতে কোনো টাকা পয়সা নেই, এটা কোনো সামান্য ব্যাপার না। যাই হোক, পরশু 18 তারিখ সকাল 11টায় কাজী অফিসে চলে আসবে। পরশু? হ্যাঁ পরশু, সকাল 11টায়। বিয়ের পর তাবারক হিসেবে মিনি সিঙ্গারা খাওয়ানো হবে, তারপর আমরা চলে যাব বাগানবাড়ি পদ্মতে।
আগে থেকে বেহালাবাদক ঠিক করা থাকবে, আমরা হাত ধরাধরি করে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে তারা বাজাবে, লীলাবালি লীলাবালি বড় যুবতী কন্যা কি দিয়া সাজাইবাম তরে। মিরু তাকিয়ে আছে। উৎসাহ এবং আনন্দে বার্সাদের চোখ ঝলমল করছে। তার চেহারায় যে অসুস্থ ভাব ছিল সেটা এখন আর নেই। বার্সাতের ঝলমলে মুখ দেখতে ভালো লাগছে। বার্সাত বলল, পদ্মনামের ওই বাড়িতে যে ছবির একটা এক্সিবিশনের ব্যবস্থা রাখা হয়েছে এটা কি তুমি জানো? আমার কি জানার কথা? না, তোমার জানার কথা না, কারণ এটা রাখা হয়েছিল তোমাকে চমকে দেবার জন্য। সারপ্রাইজ আইটেম। আমি বিভিন্ন সময় তোমার যে কয়টা স্কেচ করেছি সবগুলোর একটা প্রদর্শনী। প্রদর্শনীর নাম এ এবং ওই। দর্শক মাত্র দুজন, তুমি আর আমি। আমি এ, তুমি ওই। ছবি সংখ্যা কত শুনলে তুমি আটকে উঠবে? ছবি সংখ্যা 107, 107। মিরু বিস্মিত হয়ে বলল, বলো কি, এত ছবি কখন এঁকেছ? যখনই তোমার সঙ্গে দেখা হয়েছে মেসে ফিরে সঙ্গে সঙ্গে একটা ছবি এঁকে ফেলেছি। সত্যি? তোমার কি মনে হয় মিথ্যা? না, মিথ্যা মনে হয় না। মিরু আবারও বাসাতের চোখের দিকে তাকিয়ে আছে। চোখে চোখে তাকিয়ে থাকার পুরনো খেলা। এই খেলায় সে আজ হেরে যাবে, কারণ তার চোখে পানি জমতে শুরু করেছে। চোখ ভর্তি পানি নিয়ে নিষ্পলক তাকিয়ে থাকা যায় না। বার্সাত বিস্মিত হয়ে বলল, কাঁদছ কেন ওই? মিরু বলল, তোমার সঙ্গে আমার আরও একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তির শর্ত ছিল আমি যদি কখনো কাঁদি তুমি জিজ্ঞেস করতে পারবে না কেন কাঁদছি। কান্নাটাই একটা লজ্জার ব্যাপার। কেন কাঁদছি তা ব্যাখ্যা করা আরও লজ্জার। এরকম হাঁ করে তাকিয়ে আছো কেন? বার্সাত বলল, আমি তোমার অনেক ছবি এঁকেছি। এখন লক্ষ্য করলাম সবচেয়ে সুন্দর ছবিই আঁকিনি। চোখে চকচক করছে অশ্রু। এই ছবি। তুমি চুপ করে 5টা মিনিট বসো তো। জানালার দিকে তাকিয়ে বসো। টেবিলের ড্রয়ারে দেখো কাগজ আছে, পেন্সিল আছে। দাও আমাকে। অশ্রুবতীর ছবি এঁকে দিচ্ছি। মিরু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। বাসাদের দিকে তাকিয়ে বলল, আমি পরশু 11টায় উপস্থিত থাকব। সঙ্গে করে একজন সাক্ষী নিয়ে আসবে। একজনের খুব শখ আমার বিয়েতে সাক্ষী থাকা। বাসাত বলল, মিরু তুমি চাইলেও এখন যেতে পারবে না, কারণ বৃষ্টি নেমেছে। ঝুমঝুমান্তি বৃষ্টি। কি বৃষ্টি? ঝুমঝুমান্তি বৃষ্টি। যে বৃষ্টিতে ঝুমঝুম করে নুপুরের শব্দ হয় সেই বৃষ্টির নাম ঝুমঝুমান্তি বৃষ্টি। তুমি যে খুব সুন্দর করে কথা বলো এটা কি তুমি জানো? জানি। বিয়ের পরেও কি তুমি এত সুন্দর করে কথা বলবে? বুঝতে পারছি না। মিরু বলল, তোমার শরীর যদি খুব বেশি খারাপ না লাগে তাহলে ওঠো। কোথায় যাবে? আমার খিদে লেগেছে, মিনি সিঙ্গারা খাবো। এই বৃষ্টিতে? গরম গরম সিঙ্গারা তো বৃষ্টিতেই খেতে ভালো লাগে। সত্যি সত্যি ঝুমঝুমান্তি বৃষ্টি। আজ মনে হচ্ছে ঢাকা শহর বৃষ্টির পানিতে তলিয়ে যাবে। বাসাত ফুর্তি মাখা গলায় বলল, সিঙ্গারা খাবার পর আমরা ঢাকা শহরে রিক্সা করে ঘুরে বেড়াবো, বর্ষা যাপন করব। মিরু বলল, আমার সঙ্গে টাকা আছে। সিঙ্গারা খেয়ে আমরা কাজী অফিসে যাব। তুমি কি দুজন সাক্ষী জোগাড় করতে পারবে না? সিঙ্গারার কারিগরদের যদি বলি, সে কি আমাদের বিয়েতে সাক্ষী হবে? বাসাত বলল, ওকে, আজ আমাদের বিয়ে। রিক্সাওয়ালা তাকালো পেছন দিকে। বাসাত বলল, ভাই আপনার নামটা কি শুনি? রিক্সাওয়ালা বলল, আমার নাম মজনু। বাসাত বলল, অসম্ভব সুন্দর নাম। লাইলি নামের মেয়েটির খুব পছন্দের নাম। ভাই শুনুন, আমরা দুজন আজ বিয়ে করতে যাচ্ছি। আপনি একজন সাক্ষী। অসুবিধা আছে? রিক্সাওয়ালা জবাব দিল না। বৃষ্টির পানিতে রাস্তা ডুবে গেছে। তাকে খানাখন্দ এড়িয়ে রিক্সা চালাতে হচ্ছে। প্যাসেঞ্জারের খেজুরে আলাপ শোনার সময় নেই। বার্সাত বলল, মিরু আমাকে মনে করিয়ে দিও তো। আমি আবহাওয়া অফিসে খোঁজ নেব। আজ কত ইঞ্চি বৃষ্টি হলো? মিরু বলল, বৃষ্টি কত ইঞ্চি হয়েছে তার খোঁজ নেওয়ার দরকার কি? বার্সাত বলল, আজ একটা বিশেষ দিন। আজ আমাদের বিয়ে। বিয়ের দিন কত ইঞ্চি বৃষ্টি হলো আমরা জানবো না? মিরুদের বিয়ে হলো না। প্রধান কাজী গিয়েছেন ফরিদপুরে মেয়ের বাড়িতে। দ্বিতীয় কাজী কোথায় যেন বিয়ে পড়াতে গেছেন। কখন ফিরবেন কেউ বলতে পারে না।